আমাদের আজকের গল্প রূপম রায়ের লেখা ভুবনেশ্বরের ধুন্ধুমার। গল্প পাঠে রয়েছে শুভ, শুভম, প্রীতম, রাজ চট্টোপাধ্যায় এবং আমি অপূর্ব। পোস্টার ডিজাইন করেছে কৌশিক। গল্পটি মন দিয়ে শুনুন। তবে হ্যাঁ, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই করবেন। এইরকম গোয়েন্দা গল্প আর অ্যাডভেঞ্চার গল্প আমরা প্রায় নিয়ে আসি। তাহলে আর বেশি দেরি না করে চলুন শুরু করা যাক। আজ শনিবার দুপুর। দুর্গা জ্যাঠার বাড়িতে সোফায় বসে ফ্যানের হাওয়া খাচ্ছি আর একটা বই অনেকক্ষণ ধরে পড়ার চেষ্টা করছি। কপালের কাছে জমে থাকা ঘামটা মুছে নিলাম। সত্যি বলতে শহর কলকাতায় এইবার যতটা গরম পড়েছে তাতে আর পারা যাচ্ছে না। ফ্যানের হাওয়া যেন গায়েই লাগতে চায় না। বাইরে রোদে বেরোলে মনে হচ্ছে যেন জ্বলন্ত তন্দুরের মধ্যে কেউ ঢুকিয়ে দিচ্ছে। দুর্গা জ্যাঠা পাশেই বসেছিলেন। আমাকে এইরকম অলসভাবে বসে থাকতে দেখে বললেন, বুঝলে অজয়, সবই মানুষের এই কুকীর্তির ফল। আমাদের লোভই শেষ হয় না। এই জন্যে প্রতিদিন কত হাজার হাজার গাছ কাটা পড়েছে, আর গরম আরও বেড়েই চলেছে। আমি জ্যাঠার কথা শুনে মাথা নাড়িয়ে বললাম, আচ্ছা জ্যাঠা, বলছি আমার তো এখন কলেজের ফাইনালও শেষ। তার উপরে তোমার কলকাতায় তেমন একটা গুরুতর কেসও তো নেই। চলো না একটু কোথাও ঘুরে আসা যাক। যেখানে গেলে আমার একটু ইতিহাস জানাও হবে, আর তার সাথে প্যাচে গরমের থেকে মুক্তিও পাবো। সে তুমি কিছু খারাপ বলনি অজয়, আমারও ওই একই অবস্থা। না, গরমটা টিকতে দেবে না মনে হচ্ছে। আর হাতে মাথা কাটানোর মতো তেমন কোনো একটা কেস নেই, তাই বসে বসে বুদ্ধিটা কেমন যেন জং ধরে যাচ্ছে। আমি জানি দুর্গা জ্যাঠা যতই এরকম কথা বলুক, ওনার মাথায় সবসময় কিছু না কিছু চলতেই থাকে। আজ ওনার বয়স 50 বছরের কাছাকাছি হলে কি হবে? পুলিশের চাকরি থেকে রিটায়ার নেওয়ার আগে কত কঠিন রহস্যময় কেসের যে সমাধান করেছেন তিনি, তার বলার মতো নয়। এক কথায় বলা যায়, ওনার মতন এমন বুদ্ধিদীপ্ত মানুষ আমি খুব কমই দেখেছি। দীর্ঘ 30 বছর পুলিশের চাকরি করে রিটায়ার করার পরও তিনি থেমে থাকেননি। শুরু করেছেন গোয়েন্দাগিরি। পুলিশ হিসাবে নাম তো তার আগেই ছিল, তবে আজকাল কয়েকটি দারুণ রহস্য উন্মোচন করে গোয়েন্দা হিসেবেও বেশ নাম করেছেন। দুর্গাশঙ্কর রায় কিন্তু আমার নিজের জ্যাঠা নন। আসলে উনি আমার বাবার ছোটবেলাকার বন্ধু। তার দৌলতেই ওনার বাড়িতে আমার যাতায়াত প্রায় লেগেই থাকত। ছোটবেলায় আমি জেঠুকে প্রচণ্ড ভয় পেতাম, কারণ তিনি পুলিশ বলে। তবে এখন যত বড় হয়েছি, জ্যাঠার জ্ঞান আর প্রচুর বইয়ের টানে এই বাড়িতেই ছুটে আসি বারবার। তিনিও আমাকে নিজের ছেলের চোখেই দেখেন ও প্রচণ্ড স্নেহও করেন। ওনার বেশ কয়েকটি কেসে আমাকে সাথেও নিয়েছিলেন। দুর্গা জ্যাঠা এই বয়সেও তার ফিট বডির জন্য বহু মানুষের চোখ আকর্ষণ করেন, আর তিনি আমাকে এই সমস্ত গোয়েন্দাগিরির কাজেই সহকারী হিসেবে নিয়ে যান, এবং তার সুবাদেই আমার অনেক জায়গায় ঘোরাও হয়ে যায়। বাড়ি থেকে জ্যাঠার সাথে যাচ্ছি শুনলে সে যেখানেই হোক, আমার বাড়ির লোক কেউই আটকায় না। সে যাই হোক, আমরা কোথাও যাওয়ার আগে এইসব নিয়ে কথা বলছি, ঠিক তখনই পেছনে বসার ঘরের টেলিফোনটা বেজে উঠল। দুর্গা জ্যাঠা কাছেই ছিলেন। তিনি ধরে বললেন, হ্যালো, দুর্গাশঙ্কর রায় স্পিকিং। কে বলছেন? চিন্ময় গুহ? হো হো, আচ্ছা আচ্ছা। কেমন আছিস? খবর টবর কি? কোথায় আছিস এখন? আচ্ছা আচ্ছা, বুঝলাম। তারপর? তা কিসের জন্য কলটা করেছিস বলে ফেল। না, হাতে তেমন কাজ টাজ নেই, আসতে অসুবিধা নেই, তবে থাকা খাওয়া তাহলে তো কিছু অসুবিধাই নেই। আমি কিন্তু একা না, আমার সাথে আরেকজনও যাবে কিন্তু। হ্যাঁ, আমারই অল্প বয়সী বন্ধু, নাম অজয়। আমি দেখলাম দুর্গা জেঠুর মুখে একটা অদ্ভুত হাসি। এই হাসির মাঝে যে কোনো ভালো খবর লুকিয়ে আছে সেটা তার মুখ দেখলেই আমি আন্দাজ করতে পারি। ফোনের রিসিভারটা নামিয়ে রেখে জ্যাঠা বললেন, চলো অজয়, 2 দিনে তৈরি হয়ে নাও। লেটস গো টু পুরী ভুবনেশ্বর। আমার এক পুরনো বন্ধুর আমন্ত্রণ, নতুন কেসও বলতে পারো।
আমি একটু রবিবারের পুরী এক্সপ্রেসের টিকিটটা পাই কিনা ফোন করে দেখে নি, বুঝলে? জ্যাঠা, কে এই চিন্ময় গুহ? কেমন বন্ধু তোমার ইনি? আগে তো নাম শুনিনি। দুর্গা জ্যাঠা খালি হেসে বললেন, আমার কলেজেরও বন্ধু বলতে পারো চিন্ময়কে। তখন তো অতটা মনোমালিন্য ছিল না, জাস্ট একসাথে পড়তাম, তার সুবাদেই চেনা জানা। তবে সে একজন রিটায়ার্ড আর্কিওলজিস্ট, আর ইতিহাস নিয়ে অগাধ পড়াশোনা সেটা আমার জানা ছিল না। আর সেই ফোনে জানালো যে এই কয়েক মাস নাকি সে ভুবনেশ্বরের সূর্য মন্দির থেকে প্রতিদিন চুরি যাচ্ছে বহু রকম আর্টিফ্যাক্ট। সূর্য মন্দির তো বিখ্যাত তার বহু প্রাচীন ওই আর্টিফ্যাক্টের জন্য। আর সে এও জানায় যে হয়তো তার সাথে অনেক বড় কোনো দল জড়িয়ে আছে যারা বেসব চুরি টুরি করছে। স্থানীয় পুলিশকে বলে কোনো লাভ হয়নি, হয়তো মোটা অঙ্কের টাকার লোভে পুলিশ ওদের সাথে জড়িত। তবে যেটা উনি তো নিজেই এসবের ব্যাপারে ভালো জানবেন, তাহলে তোমাকে ডাকবেন কেন সেটাই তো বুঝতে পারলাম না। আসলে তুমি বুঝতে পারছো না অজয়, এর সাথে কতটা বড় অপরাধ জড়িয়ে আছে। প্রতিনিয়ত আমাদের দেশের যেগুলো অমূল্য সম্পদ, আমাদের প্রাচীন মন্দিরের ভাস্কর্য আর শিল্পকলা নিদর্শন, প্রতিদিন সেইগুলো কিছু লোভী মানুষের কুকাজের জন্য পাচার হয়ে যাচ্ছে বিদেশে। আর এই সমস্ত আর্টিফ্যাক্টের দাম কিন্তু বিদেশি মার্কেটে প্রচুর। সোনার দামে বিক্রি হয় এই অমূল্য সম্পদ, আর সেইগুলোকে তো রক্ষা করার দায়িত্ব আমাদেরই, তাই না? তাই আমি কেসটা হাতে নিলাম। কাল পরশুর মধ্যেই বেরিয়ে পড়বো আমরা। রবিবার রাতেই ছাড়ে মনে হয় পুরী এক্সপ্রেস। ট্রেনের টিকিট নিয়ে খুব একটা চাপ নেই জেঠু, ওটা যখন তখন অ্যাভেলেবেল। তার মানে হাতে আর মাত্র 2 দিন, তার মধ্যে সব গোছগাছটা সেরে ফেলতে হবে। দুর্গা জ্যাঠা আরেকটুক্ষণ পর একটা ফোন সেরে এসে জানালো, ব্যাগপত্র সব গুছিয়ে নেওয়া যায়, রবিবার রাতে আমরা রওনা হব, কনফার্ম। 25শে মে রবিবার হাওড়া স্টেশনের 23 নম্বর প্ল্যাটফর্ম থেকে পুরী এক্সপ্রেস তার নির্ধারিত সময় রাত 9টায় ছেড়ে দিল। আমাদের জন্য একটা কেবিন বুক করেছিলেন দুর্গা জেঠু। এই কেবিনে শুধু আমরাই, আর অন্য কোনো যাত্রী নেই, তাই আরাম করেই ঘুমানো যাবে। রাতের খাবারে ছিল বাড়ি থেকে আনা রুটি, কষা মাংস ও মিষ্টি। রাতের বেলার জার্নি আমার তেমন একটা পছন্দ না, কারণ বাইরে কিছু দৃশ্যই দেখা যায় না, তাই শুয়ে পড়লাম। ট্রেনের দুলুনিতে আস্তে আস্তে চোখে যে কখন ঘুম এসে গেল সেটা ঠিক ধরতে পারলাম না। ঘুম যখন ভাঙল, ট্রেন তখন ভদ্রকে। সকাল 7:30টায় পুরী স্টেশনে পৌঁছলাম আমরা। দুর্গা জেঠু আগেই বলেছিলেন তিনি নতুন তৈরি হওয়া একটা হোটেল নিয়েছেন, নাম নাকি নিউ সি হক। জেঠুর বন্ধু চিন্ময় গুহ কিন্তু তাদের বাড়িতে একবার থাকার জন্য অনুরোধ করেছিলেন, কিন্তু জেঠু সেটা মেনে নেননি। আবার টাকাও দিয়ে দেবেন বলেছিলেন, যাতে আমাদের থাকা খাওয়ার ব্যবস্থার কোনো অসুবিধা না হয়। দুর্গা জেঠু সেটাও নেননি। আমি ওনাকে জিজ্ঞাসা করেছিলাম তিনি এই অফারগুলো নিচ্ছেন না কেন। উত্তরে তিনি জানান, আসলে অজয়, তুমি বুঝতে পারছো না, ওই সমস্ত আর্টিফ্যাক্ট আমাদের দেশের অমূল্য সম্পদ, আর আমি সেটা উদ্ধার করব টাকার বিনিময়ে। তবে আর দেশাত্মবোধটা যাবে কোথায়? আমি প্রতিজ্ঞা করেছি যত টাকাই লাগুক, আর যত দিন সময় লাগবে লাগুক, তবে এই চুরির সাথে যারা যারা যুক্ত আছে আমি তাদের সবাইকে ফাটকে না পুড়তে পারলে আমার নাম দুর্গাশঙ্কর রায় না। দৌড়াদৌড়ি করে অটো নিয়ে আমরা বেরিয়ে পড়লাম হোটেল নিউ সি হকের উদ্দেশ্যে। স্টেশন রোড ছেড়ে বাঁদিকে এগিয়ে মেরিন ড্রাইভের রাস্তায় পড়তেই চোখ গিয়ে পড়ল সামনে বিশাল নীল জলরাশির ওপর। এই সমুদ্র জিনিসটাই যেন বিশাল আর কেমন যেন অদ্ভুত। এর আগেও আমি 3বার পুরীতে এসেছি, তবে প্রতিবারই যেন ওই আঁচড়ে পড়া সমুদ্রের ঢেউগুলো আমাকে কাছে ডাকে। হয়তো মানুষের মন আর সমুদ্রের মধ্যে অদ্ভুত একটা ছন্দ রয়েছে, আর তাই হয়তো আমরা বারে বারে ছুটে আসি এই সমুদ্রের পাড়ে। সমুদ্রের ঢেউ আছড়ে পড়ছে বালু রাশিতে। ডান দিকে একে একে পেরিয়ে এলাম পুরী হোটেল, ভিক্টোরিয়া ক্লাব হাউস, স্বপনপুরী, পুলিনপুরী, সোনালি এবং সিগাল ইত্যাদি। আরও খানিকটা এগিয়ে বঙ্গলক্ষ্মীর পাশে নিউ সি হক। সামনেই চোখে পড়ছে বালির বিচটা, আর তারপরে সুবিশাল সমুদ্রটা। অটো দিয়ে নামতেই আমাদের অভ্যর্থনা জানালেন হোটেলের মালিক মিস্টার শুভেন্দু ঘোষ। এবার বড় 4 তলা হোটেলটায় আমাদের চোখ পড়ল।
সামনেটা একটা গাড়ি রাখার জায়গা, আর তার ঠিক উল্টো দিকে একটু সাজানো গার্ডেন, আর তার ওপরেই উঠে গেছে সারি সারি ব্যালকনির রুমগুলো। এই ব্যালকনিতে দাঁড়ালে সমুদ্রের গর্জন আর পুরো সামনের বীচটা যে দেখতে পাবো তাতে কোনো সন্দেহ নেই। শুভেন্দুবাবু আমাদের দিকে এগিয়ে এসে আগে দুর্গা জেঠুর দিকে হাত বাড়িয়ে দিলেন। হ্যান্ডশেক করার পর তিনি আমাদেরকে বললেন, আসুন আসুন মিস্টার রয়, রাস্তায় কোনো অসুবিধে হয়নি তো? আপনারা দয়া করে ভেতরে চলুন, এতটা পথ জার্নি করে এসেছেন, আপনাদের রুমটা দেখিয়ে দিই কেমন? আমরা ওনাকে নমস্কার জানিয়ে পেছন পেছনে এগিয়ে গেলাম আমাদের রুমের উদ্দেশ্যে। শুভেন্দুবাবুকে দেখলাম বেশ ভালো, সামনের দিকে একটি ব্যালকনির ভিউ রুমই দিয়েছেন। দুর্গা জেঠু বললেন, অসংখ্য ধন্যবাদ শুভেন্দুবাবু, আপনি যে এতটা গুছিয়ে সব কিছু দেখে রেখেছেন তার জন্য আমি সত্যিই কৃতজ্ঞ। আর এখন একটু পেটে কিছু পড়ার দরকার, ওটা না হলে আর কোনো কথাই নেই। আমাদেরও একটু কাজ আছে, তাই বেশি দেরি করব না, বেরিয়ে পড়বো তাড়াতাড়ি। শুভেন্দুবাবুকে দেখলাম দুর্গা জেঠুর কথা শুনে একটু হেসে ফেললেন। তাহার বলতে মুখ দেখেই বোঝা যাচ্ছে। ফ্রেশ হয়ে নিচে রেস্টুরেন্টে চলে আসুন আপনারা, সব ব্যবস্থাই করা আছে। আমি এখন নিচের দিকটা দেখি কেমন, নতুন কোনো টুরিস্ট এলো কিনা। চলো অজয়, ফ্রেশ হয়নি, সমুদ্র দর্শন পরে হবে। আশা করি খাওয়া দাওয়া শেষ করেই আমাদের চিন্ময়ের বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়তে হবে। সে হয়তো আমাদের জন্য অপেক্ষা করে বসে থাকবে। আমরা ফ্রেশ হয়ে নিচে রেস্টুরেন্টে গিয়ে সকালের ব্রেকফাস্টে লুচি আর আলুর একটা তরকারি নিলাম। ব্রেড বাটার ছিল বটে, কিন্তু কাল রাতের পর একটা ভারী খাওয়ার পেটে পড়া দরকার ছিল। খাওয়া শেষ করে ঘরে বসে আছি, প্রায় 12টা বাজতে চলল। আমি তো ব্যালকনিতে আসছি আর যাচ্ছি, কারণ সমুদ্র যেন বারবার আমাকে ডাকছে। প্রতিবার কত সুন্দর ঢেউগুলো আছড়ে পড়ছে বাড়ির ওপর, আর সাথে করে নিয়ে আসছে ফেনা। হোটেলের বেডে শুয়েও সহজে কানে আসছিল সমুদ্রের গর্জন। ঠিক এমন সময় বাইরে ডোরবেলটা বেজে উঠল। দুর্গা জেঠু বললেন, চলো অজয়, চিন্ময় গাড়ি পাঠিয়েছে আশা করি, সেই ড্রাইভারই আমাদেরকে নিতে এসেছে। নেমেই আমি ওকে ফোন করতেই ওই বন্দোবস্তগুলো করেছে। অগত্যা আমি আর দুর্গা জেঠু মোটামুটি তৈরিই ছিলাম, তাই আর দেরি না করে বেরিয়ে পড়লাম হোটেল থেকে। হোটেলের বাইরেই একটা কালো রঙের গাড়ি দাঁড়িয়েছিল, ওটাই চিন্ময়বাবুর গাড়ি। এই পুরী শহরটাকে দেখলেই আমার কেমন যেন ছোটবেলায় পড়া ফেলুদার হত্যাপুরীর গল্পটা মাথায় চলে আসে। আচ্ছা, সত্যি কি ওরকম কোনো বাড়ি আছে নাকি এই বিচের কাছাকাছি? মাত্র 7-8 মিনিটের মাথায় স্বর্গদ্বার রোড পেরিয়ে আমরা পৌঁছলাম চিন্ময় গুহর বাড়ির সামনে। আসলে রাস্তার একদম ধারে বালির দিক বরাবর ঘিরে বড় একটা দোতলা বাড়ি রয়েছে। বাড়ির সামনেই যা বড় সাজানো বাগান রয়েছে, তাতে চোখ পড়লেই যেন চোখটা জুড়িয়ে যায়। পাথর বেছানো পথ দিয়ে আমাদের গাড়িটা এগিয়ে চলল গেটের কাছে। বাড়িটা সাদা রঙের হলেও দুপুরের আলোতে যেন একটা উজ্জ্বলভাবে নিজেকে ফুটিয়ে তুলেছে, আর তার কারণ হয়তো পাথরের কাজ। বাড়িটার ছাদের ওপর থেকে সমুদ্রের পারফেক্ট ভিউ যে পাওয়া যাবে সেটা আর বলে দিতে হয় না। গেটের কাছে আর একটা সাদা গাড়ি দাঁড়িয়েছিল। বুঝলাম এটা চিন্ময়বাবুদেরই গাড়ি। চাকর এসে দরজা খুলে দিতেই আমরা ভেতরে প্রবেশ করলাম। বসবার ঘরে প্রবেশ করতেই সিঁড়ি দিয়ে তড়িঘড়ি নেমে এলেন একজন ভদ্রলোক। মানুষটাকে দেখলে প্রথমে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের মতো লাগলেও পরে বুঝলাম ইনিই চিন্ময় গুহ। আসলে ইনি ইতিহাস নিয়ে গবেষণা করতেন, আর তার উপর আর্কিওলজিস্ট। বয়স ওই দুর্গা জেঠুরই কাছাকাছি। শরীরে কোনো মেদ নেই, সোজা লম্বা চেহারা, প্রায় জেঠুর মতনই লম্বা। তবে খালি ওনার চুল আর দাড়ি সবটাই পেকে গেছে। চোখে একটা সোনালি ফ্রেমের মোটা চশমা। মানুষটির চুল আর দাড়ি এত পরিমাণে বেড়ে গিয়েছে যে প্রথম দেখায় আগের কোনো বৈজ্ঞানিক বলেই মনে হয়। সে যাই হোক, কবিগুরুর কাছে মনে মনে একটু ক্ষমা চেয়ে নিলাম। চিন্ময়বাবু দেখলাম দুর্গা জেঠুকে জড়িয়ে ধরলেন। বুঝলাম পুরনো বন্ধুকে হঠাৎ করে এত বছর পর দেখলে কি অভিব্যক্তি ফুটে ওঠে। তিনি আমাদের নিয়ে গেলেন বসবার ঘরে, আর তারপর আমাদের একটা সোফা দেখিয়ে দিলেন বসতে। দুর্গা জেঠু এমনিতে কিন্তু খুব বেশি কথা বলেন না, তবে আজ যেন ওনাকে মন খুলে কথা বলতে দেখলাম।
আমরা প্রবেশ করলাম দারুণ সাজানো একটা বৈঠকখানায়। দামি দামি হাতে আঁকা অয়েল পেন্টিংগুলো ঘরের শোভা যেন আরও অনেক গুণ বাড়িয়ে দিয়েছে। ছোট বড় মূর্তিও চোখে পড়ল। বুঝলাম ঘরটা বেশ ভালো করে পরিপাটিভাবেই সাজানো। চিন্ময়বাবু আমাদের সোফায় বসতে দিয়ে বললেন, দুর্গাদাকে এখানে হঠাৎ ডেকে বিরক্ত করলাম, তার জন্য এক্সট্রিমলি সরি। আর তুই যে পুলিশ ছিলিস সেটাও আমি খবর পেয়েছিলাম, তবে কাজ আর সংসারের চাপে পড়ে যোগাযোগ করার সুযোগটাই হয়ে ওঠেনি। তবে তুই যে গোয়েন্দাগিরি শুরু করেছিস সেটা তো আমার জানা ছিল না। আমাদেরই এক পুরনো বন্ধু যে কলকাতা নিবাসী, সেই আমায় খবরটা দেয়। আমার মনে হয় দুর্গা, তুই যখন একজন ডিটেকটিভ, তোর মাথা কাটানোর মতো কেস পেলে নিশ্চয়ই তুই খুশি হবি, কি বল? আর এই কেসটা এত সহজ নয়, কারণ এটার সাথে যে একটা বড় কিছুর চক্রান্ত আর চোরা পাচারি জল জুড়ে রয়েছে, এটা আমার মনে হয়। আর যদি তুই তাদের ধরিয়ে দিতে পারিস, তাহলে তো তোর নাম শত শত গুণে বৃদ্ধি পাবে রে। এখানে প্রশ্নটা বৃদ্ধির নয় চিন্ময়, এখানে সব থেকে বড় জিনিসটা হলো সম্মান আর নির্লজ্জতার। আমার ভাবতেই অবাক লাগে, যে শিল্পকলা আর ভাস্কর্য আমাদের দেশের ঐতিহ্য বহন করে, কিছু লোভী লোক সেইগুলোকে কিছু টাকার বদলে আমাদের দেশ থেকে পাচার করছে। আর এটা এখানে বলে না, গ্রামে প্রাচীন শহরগুলোতে সব জায়গাতেই ঢুকে পড়েছে চোরাচালানকারী। আর এদের হাত থেকে যদি নিজের দেশের অমূল্য সম্পদ আমি রক্ষা করতে পারি, এর থেকে বড় সম্মান আর কিছুই হয় না। আমি গর্বিত বোধ করব। চিন্ময় গুহের চোখে আমি যেন আগুন দেখতে পেলাম। তিনি ওই অবস্থাতেই বললেন, আমি জানতাম আমি সঠিক লোককেই ডেকেছি। পারলে তুই পারবি এই সন্ত্রাসের উপশম করতে। এবার ভদ্রলোক আমার দিকে ঘুরে বললেন, এই লিটিল ইয়াং ম্যানটিকে তো চিনলাম না, নতুন সহকারী নাকি? দারুণ চৌখস ছেলে বলে মনে হচ্ছে। জেঠু দেখলাম আমার দিকে তাকিয়ে হেসে ফেললেন। অজয়, আমার ছেলেও বলতে পারিস। ওর মতো বুদ্ধি কিন্তু এই বয়সে খুব কম ছেলেরই আছে। তবে আমার তো বয়স হয়েছে, তাই কিছু কিছু কাজে অজয় আমাকে সাহায্য করে। ওসব এখন ছাড়, তুই বলতো এই চুরির ব্যাপারে কতটা কি জানিস? আর সমস্ত তথ্যগুলো আমার পুঙ্খানুপুঙ্খভাবে জানাটা দরকার। সবটা কেমন ভাবে শুরু করব ঠিক বুঝতে পারছি না, জানিস তো। তবে আমি যে সরকারের হয়ে পুরাতত্ত্ব বিভাগে কাজ করেছি সেটা তুই জানিস আশা করি। আর সেই দিয়েই এত বছর বেশ কিছু অভিযানও করেছিলাম, টাকাও করেছি কিছু, কম নয়। তবে আমার এখন বয়স হয়েছে, বুঝতেই তো পারছিস। অবসর নিয়েছি কয়েকদিন হলো। তোমরা তো জানো ভুবনেশ্বরের সূর্য মন্দির যেমন তেমন মন্দির নয়। এই মন্দিরের গায়ে ছড়িয়ে আছে কত আশ্চর্য ভাস্কর্য। প্রথমত পূর্ব গঙ্গা রাজবংশের নরসিংহদেব 1232 থেকে 1255 খ্রিস্টাব্দে প্রথম বাংলা জয়ের স্মারক রূপে চন্দ্রভাগা নদীর তীরে প্রাচীন মৈত্রায়নে অর্থাৎ সাজেকের কোণারকে এই মন্দিরটি প্রতিষ্ঠা করে। প্রাচীন শিল্পের নিদর্শনের কোণারক মন্দিরের অপূর্ব স্থাপত্যশৈলী, বিস্ময়কর ভাস্কর্য কীর্তি ও অনন্য শিল্প সম্ভার। আরও রয়েছে বহু পুরনো আর্টিফ্যাক্টস। মন্দিরের ভাস্কর্য অনুপম। বেদি থেকে শুরু করে চূড়া পর্যন্ত প্রতি ইঞ্চি জায়গায় পাথরের ভাস্কর্য ও কারুকার্য রয়েছে। দেবতা, অপ্সরা, কিন্নর, যক্ষ, গন্ধর্ব, নাগ, মানুষ, বালিকা বধূ বিয়ে, শোভাযাত্রা, রাজার যুদ্ধ প্রস্তুতি, মৃদঙ্গ, করতাম, বীণা, মোহিনী, মিঠুন মূর্তি, 6 হাতে শিব, রাজদরবারের নানান দৃশ্য, এমনকি পৌরাণিক বিভিন্ন ঘটনাবলীর প্রতিরূপ, নৃত্যরত নরনারী, প্রেমিক যুগল, ফাঁদ দিয়ে হাতি শিকার, তারপর হচ্ছে শিকারের দৃশ্য ফুটিয়ে তোলা ইত্যাদি সমস্ত কিছু রয়েছে পাথরের বুকে। মূর্তিগুলোর মানবিক আবেদন, নিখুঁতকরণ, লীলায়িত ভঙ্গি শিল্পকলার চরম উৎকর্ষতার নিদর্শন। মন্দিরে তরুণ মানুষের মূর্তি শায়িত, সিংহ শক্তি অর্থাৎ ক্ষমতার প্রতীক, এবং হাতি কিংবা সম্পদের প্রতীক, এদের মাঝে পিষে মরছে মানুষ। এই রকম বহু মূর্তি আর পাথরের কাজের নকশায় ঠাসা এই মন্দির। আর আমি এও খবর নিয়ে দেখেছি এই কয়েক মাস ধরে কিছু লোক রাত্রেবেলা ওই মন্দিরের দেওয়ালের নকশা আর মূর্তির পুনর্নির্মাণের কাজ করছিল। সরকারের তরফ থেকে এই কাজ চলছে বহু বছর।
মন্দিরটিকে টিকিয়ে রাখার জন্য। আর আমার মন বলে শ্রমিকদের মধ্যে বেশ কিছু দুষ্কৃতী শ্রমিকদের বেশ ধরে এই আর্টিফ্যাক্ট চুরি করার জন্য লেগেছে। আর সব থেকে বড় অদ্ভুত খবর কি জানিস? এই কয়েক মাসের মধ্যে মোট তিনটে মানুষ খুন হয়েছে ওই মন্দিরের ভেতরে। তাদের মধ্যে 2 জন শ্রমিক এবং অপরজন মন্দিরের পাহারাদার। আমার মন বলে এই মানুষগুলো হয়তো এই চুরির ব্যাপারে অনেক তথ্য জেনে ফেলেছিল, তাই হয়তো তাদের হত্যা করে সরিয়ে দেওয়া হয়। দুর্গা জেঠু কিন্তু মন দিয়ে সব কথা শুনছিলেন। এবার তিনি বললেন, আমাদের কানে তো সেই রকম কোনো এই ব্যাপারে খুনের খবর পৌঁছায়নি। কোণার্কের সূর্য মন্দিরে খুন, এটা তো কোনো সাধারণ ব্যাপার নয়। আগেই বলেছি, হয়তো এই ঘটনার সাথে জড়িত আছে পুলিশও। তারাই ব্যাপারটা ধামাচাপা দিতে এই ব্যবস্থা করেছিল। এবার আসল কথাটাই আইতো, যে তুই কিভাবে বুঝতে পারলি যে ওই মন্দির থেকে সব চুরির কারবার চলছে? আমি পুরাতত্ত্ব বিভাগে কাজ করছি প্রায় 40 বছর ধরে। কোনটা আসল আর কোনটা নকল সেই কারণে আমাকে আলাদা করে আর বলে দিতে হয় না। কয়েকদিন আগেই কাছের একটা কিউরিও শপে গিয়েছিলাম কিছু পুরনো জিনিস কিনতে। আমার আবার ওই সব দিয়ে ঘর সাজানোর খুব শখ রয়েছে। আর সেই সময় এক ইংরেজ সাহেবের হাতে দেখতে পাই একটা পাথরের ওপর ভাস্কর্য করা শিলালিপি। সে সেটা কিনলো খুব অত চড়া দামে, আর সেটা হলো খুব গোপনে। শিলালিপি দেখে আমার অভিজ্ঞ চোখের চিনতে অসুবিধা হয়নি যে এটা সেই সূর্য মন্দিরের দেওয়ালেরই অংশ। তার পরের কিছুদিন আমি মন্দিরের চারপাশটা ঘোরাঘুরি করি, সব নকশা খুঁটিয়ে দেখি। আর মন্দিরের পেছনের দেওয়ালের মূর্তিগুলো দেখেও আমার যথেষ্ট সন্দেহ হয়। সাধারণ লোকের চোখে সেই সূক্ষ্ম কাজ ধরা পড়বে না, কারণ ওই দেওয়ালের 3টে মূর্তি নকল। হয়তো আগে দিয়েই ওইগুলো চুরি করবে বলে একই আদলে তৈরি করানো মাটির মূর্তিগুলো, আর রাতের অন্ধকারে আসলগুলো ভেঙে নকলগুলো লাগিয়ে দেওয়া হয়। আর আমি এখন রিটায়ার করেছি, পুলিশ কিছুতেই আমার কথা বিশ্বাস করবে না। আর আমার মন বলে ওই মূর্তিগুলো বিদেশি মার্কেটে যা দাম, তাতে পুলিশও টাকার জন্য এই চোরা পাচারকারীদের সাথে যুক্ত থাকলেও আমি অবাক হব না। আর আমি একা এগোলে তাতে আমার প্রাণ সংশয়ও জড়িয়ে রয়েছে। তাই আমি তোকে ফোন করে খবর দিই এই কাজের ভার দেওয়ার জন্য। ভদ্রলোককে এবার দেখলাম উঠে গিয়ে একটা ড্রয়ার খুললেন। কথাটা শেষ করার আগেই তিনি ডেস্ক থেকে 4-5টা ছবি বার করে আনলেন আর রাখলেন দুর্গা জেঠুর হাতে। তাতে দেখা যাচ্ছে মন্দিরের ভাস্কর্যের কিছু অংশ। তিনি ওই ছবিগুলোর একটায় আঙুল দেখিয়ে বললেন, দুর্গা, এই যে এই অংশটা দেখছিস, প্রায় 3টে নৃত্যরতা মহিলা। এই মূর্তিগুলো হলো নকল। ভালো করে নিচের দিকে জায়গাটা লক্ষ্য কর। পাথর আর মাটি জোড়া দেওয়ার চেষ্টা করলেও দাগ কিন্তু থেকেই গেছে। তুই নিজে একবার মন্দিরে গিয়ে দেখ, আশা করি সামনে থেকে দেওয়ালের আরো কাছে বুঝতে পারবি। আমার থেকে যা যা সাহায্য দরকার আমি তা করব, কিন্তু পুরো ব্যাপারটা হবে খুব গোপনে। আমার মন বলে ওই কটা না, হয়তো উদ্ধার হলে আরো বহু চোরাই মাল আর শিল্পকলা আর আর্টিফ্যাক্ট বেরিয়ে আসবে। কথাগুলো শুনে দুর্গা জেঠুকে দেখলাম রাগে ফুঁসছেন। ওনাকে খুব একটা রাগতে আমি দেখিনি, কিন্তু তিনি এবার বললেন, আমি যদি ওই ভাস্কর্যগুলোকে মন্দিরের দেয়ালে আবার ফিরিয়ে দিতে পারি, তাহলে সেটাই আমার জয় হবে। ওই দুর্মূল্য মূর্তিগুলো আমি কিছুতেই দেশের বাইরে যেতে দেব না, এটাই আমার প্রতিজ্ঞা। ঠিক এমন সময় দরজায় ঠকঠক করে এক চাকর এসে দাঁড়ালো। সে বলল, বাবু, আপনাদের দুপুরের খাবার তৈরি, আপনারা আসেন, খাবারগুলো খাইয়ে লন। চল দুর্গা, তোদের জন্য আজ সামান্য লাঞ্চের ব্যবস্থা করেছি, গিয়ে খেয়ে নিবি। চল, আমিও একসাথে বসেই খাবো। আসো আসো অজয়, আসো। খাওয়া দাওয়া শেষ করবার পর আমাদের চিন্ময়বাবু আরও কিছুক্ষণ থাকতে বললেন, কিন্তু দুর্গা জেঠু বলল তিনি সব ঘটনাগুলো নোট করে নিতে চান। তাই হোটেলে ফিরে এলাম। চিন্ময়বাবুর বাড়িতে খাওয়া দাওয়াটা বেশ ভালোই হয়েছে। সমুদ্রের বড় সাইজের পমফ্রেটের মাছ, খাসির মাংস, গরম গরম ধোয়া ওঠা ভাত, আর শেষ পাতে মিষ্টি। আসলে এই চিন্ময় গুহ যখন জেঠুর বন্ধু, আমারও তাকে জেঠু বলেই ডাকা উচিত হবে। তবে লেখার খাতিরে আমি তাকে চিন্ময়বাবু বলে উল্লেখ করলাম। আমাদের ফিরতে ফিরতে প্রায় 4টের কাছাকাছি হয়েছিল। দুর্গা জেঠু বলল, আমরা আজ হোটেলে একটু রেস্ট করব, বুঝলে অজয়? কাল একটু ভুবনেশ্বরের দিকে যাব। সত্যি বলতে সারা রাতে ট্রেন জার্নির ধকল
আর তার সাথে দুপুরে ভোজন, সবটা মিলিয়ে শরীরটা খুব ক্লান্ত লাগছিল। তাই হোটেলে ফিরেই বিছানার সাথে শরীরটা এলিয়ে দিলাম। দুর্গা জেঠু কিন্তু দেখলাম সবুজ ডায়েরিতে কি একটা লিখে রাখছে। বুঝলাম আজকের জানার তথ্যগুলো লিখে নিতে চাইছেন তিনি। জেঠু আমাকে বললেন, যখন রিসেন্ট কোনো ঘটনা ঘটে বা তথ্য জানতে পারা যায়, সেটা তৎক্ষণাৎ আমাদের নোট করে নেওয়া উচিত। পরে লিখব চিন্তা করলেই আলস্য আসে, সাথে মূল ঘটনারও স্মৃতিচারণ ঘটে। সে যাই হোক, রাত প্রায় তখন 8টার কাছাকাছি। ভেবেছিলাম কোথাও বেরোবো না, তবে দুর্গা জ্যাঠাই বললেন, চলো যাই, সমুদ্রের পার বরাবর একটু হেঁটে আসা যাক, শরীরটাও ভালো লাগবে। কলকাতা ছেড়ে তো এতটা দূরে আর হোটেলে শুয়ে থাকতে আসিনি। তাই অগত্যা আমরা বেরিয়ে পড়লাম। আমাদের হোটেল দিয়ে বেরিয়েই অপরদিকে রাস্তা দিয়ে বালির বীচ শুরু হয়ে যাচ্ছে। এই দিকে ট্যুরিস্টের ভিড় একটু কম। দুর্গা জেঠু আর আমি হাঁটতে থাকলাম সমুদ্রের পার বরাবর। সাদা ঢেউগুলো গর্জন করে ধীরে ধীরে এগিয়ে আসছে আর অজস্র ফ্যানার সৃষ্টি করে যাচ্ছে। সমুদ্রের এই সুবিশাল আকৃতি আর হয়ে চলা রোজকার নিত্য ঘটনাগুলো যেন বড়ই অদ্ভুত। জেঠু দেখলাম একটা জায়গায় একটু ভিড় মোটামুটি অল্প দেখেই বসে পড়ল সেখানে। বালির ওপর একটা ভ্যান নিয়ে চা বিক্রি করছে একটা লোক, সামনে কয়েকটা চেয়ার পাতা। জেঠু 2 কাপ চা বলে বসলো, সেগুলোরই একটা দখল করে। রাত বাড়ার সাথে সাথেই পাশের হোটেলগুলোর আলো আর গাড়ি চলাচলের শব্দ যেন ঘিরে ধরেছে জায়গাটাকে। আমার তো মনে হয় যদি এখানে আমার বাড়ি থাকতো তাহলে রোজই চলে আসতাম বিচের কাছে। চিন্ময়বাবুর বাড়ির ছাদ দিয়ে কত সুন্দর সমুদ্র দেখা যায়। ওনারা কি সেই দৃশ্য উপভোগ করেন কে জানে। আমরা এবার উঠে দাঁড়ালাম ফেরার পথ ধরবো বলে। রাস্তার দিকে এগোচ্ছি। বিকেলে জায়গাটা কত জমজমাট এখন বোঝা যাচ্ছে। আমরা তখন এগিয়ে চলেছি স্বর্গদ্বার রোডের পাশের বাঁ দিক ধরে। এদিকে মানুষের ভিড় যৎসামান্য, কিন্তু হঠাৎ করেই একটা সময় হট্টগোলের শব্দ শুনতে পেলাম। একটু এগিয়ে যেতেই আমরা দেখতে পেলাম একটা অপেক্ষাকৃত অন্ধকার গলি, আর সেই গলির মুখেই জমে আছে বহু মানুষের ভিড়। সেই দিকেই মানুষ যেন কীরকম উত্তেজিত হয়ে কিছু একটা দেখছে। সহজেই আন্দাজ করা যায় যে কিছু একটা জিনিস ঘটেছে। আমরা ভিড়ের মধ্যে থেকে খুন শব্দটা একটু বেশি শুনতে পেলাম। উত্তেজিত জনতার ভিড় ঠেলে সেই দিকে এগিয়ে যেতেই চোখে পড়ল এক কম বয়সী লোক, ওই 30 থেকে 35 হবে। চোখ উল্টে পড়ে রয়েছে, তার গলা থেকে তখনও গড়িয়ে পড়ছে রক্তস্রোত। তার শরীরে যে কোনো প্রাণ নেই সেটার বলে দিতে হয় না। তাও দুর্গা জেঠুকে দেখলাম তার কাছে গিয়ে নাকের কাছে এনে হাত ঠেকালো। স্থানীয় পুলিশকে খবর দেওয়াই হয়েছিল, তাই মিনিট খানেকের মধ্যেই 2জন পুলিশের জিপ এসে থামল ভিড়ের সামনে। প্রায় 10 মিনিটের মধ্যেই খুনের বডির চারপাশে ব্যারিকেড করে দেওয়া হলো। দুর্গা জেঠুকে দেখলাম একজন মধ্যবয়স্ক অফিসারের সাথে অনেকক্ষণ কথাবার্তা বললেন। বাকি পুলিশ যখন অতি সাবধানে নিজেদের মতো মৃতদেহটা যত সম্ভব সার্চ করার চেষ্টা করছে। একটু পরে আমাদের দিকে এগিয়ে আসলো একটা কম বয়সী পুলিশ। সে বলল, इंस्पेक्टर साहब, इस आदमी का नाम विकास सिंह আছে। লোকটার পার্স থেকে একদম কড়কড়ে 30,000 টাকার নোট মিলেছে। এত ক্যাশ এর কাছে যে কিভাবে আসলো সেটাই জানা গেল না। পুলিশের কথা শেষ হওয়ার আগে পেছন থেকে একজন ভদ্রলোক দেখলাম হিন্দিতেই বলে উঠল, इस आदमी को हम अच्छे से जानते हैं। जो खून हुआ है वो एक कारीगर था। ভুবনেশ্বরে কোনো এক মন্দিরে মেরামতের কাজ করছিল কয়েকদিন আগে, আমি নিজে দেখেছি। দুর্গাজাটা তখন লোকটাকে উদ্দেশ্য করে বলল, তুমি লোকটার নাম জানতে? আর কিছু ডিটেলস পাওয়া যাবে এর সম্বন্ধে? না বাবু, আমি যেটুকু জানতাম বলে দিলাম, নাম আমি জানবে কেমন করে। বলে লোকটা লোকজনের ভিড় থেকে অদৃশ্য হয়ে গেল। কম বয়সী পুলিশটা এবার ইন্সপেক্টরের দিকে তাকালো। साहब, এখন কি করা যায় বলেন? आदमी को पोस्टमार्टम के लिए भेजे? ইন্সপেক্টরের দিক থেকে উত্তর এলো, হ্যাঁ, এ তো নর্মাল খুনের কেস বলেই মনে হচ্ছে। কি বলেন দুর্গাশঙ্কর বাবু? আপনিও তো এককালে পুলিশের ক্রাইম ব্রাঞ্চে ছিলেন, আপনার চোখ কি বলে? আমার তো মনে হয় এই সব লোক কোনো গুন্ডা বদমাইশের দলে যুক্ত ছিল, দলের সাথে মনোমালিন্য হওয়াই মেরে ফেলেছে। তো এতগুলো টাকা কেন তারা রেখে যাবে ওর পকেটে, এটা ঠিক আমার হজম হলো না।
আপনার সন্দেহও সঠিক হতে পারে ইন্সপেক্টর গোপীনাথ বাবু, তবে আমার মনে হয় লোকটার পোস্টমর্টমটা করে নেওয়া ভালো। তবে আমি এখানে ছুটি কাটাতে এসেছি, কোনো কেসের জন্য নয়, তাই আর এইসব ব্যাপারে মাথা ঘামাবো না। তবে অনেকদিন পর আপনার সাথে দেখা হয়ে খুব ভালো লাগলো। বলে দুর্গা জেঠু ভিড় ঠেলে আমাকে নিয়ে বেরিয়ে এলেন। রাস্তায় আস্তে আস্তে তিনি জানালেন যে দুর্গা জেঠু যখন কলকাতায় লালবাজারে ক্রাইম ব্রাঞ্চে ছিলেন, তখন ওর আন্ডারে নাকি গোপীনাথ কলকাতার থানার সাব কনস্টেবল হিসেবে জয়েন করেছিল। পরে সে পুলিশ ইন্সপেক্টর হয়ে ভুবনেশ্বরে পোস্টিং নিয়ে চলে আসে। রাতে হালকা খাওয়া দাওয়া হোটেলে শেষ করে আমি যখন নিজের বুক পকেট থেকে রুমালটা বার করতে যাব, তখন সেখান থেকে উদ্ধার হলো একটি সাদা চিরকুট। আমি জানি এই রকম কিছু আমার কাছে থাকার কথা না, তাই সেটা খুলে দেখতেই আমার চক্ষু যেন চড়ক গাছ, কারণ সেখানে হিন্দিতে লেখা রয়েছে, বেশি কৌতূহল ভালো নয়, যেটা করছো সেটা বন্ধ করো, না করলে কিন্তু মৃত্যু নিশ্চিত। দুর্গা জেঠুকে চিরকুটটা দেখাতেই তিনি বললেন, মার্ডার স্পটের ভিড়ের মধ্যে কেউ হয়তো অজান্তে এই হুমকি চিঠিটা তার পকেটে রেখে গেছে। তার মানে আমি যে এখানে তদন্ত করতে এসেছি তার খবর চোরাচালানকারীদের কানে এতক্ষণ পৌঁছে গিয়েছে আশা করি। আমাদের এখানে চলার পথ যে এতটা সহজ হবে না তা আমি আগেই আন্দাজ করেছিলাম। দেখে দেখে সাবধানে পা ফেলতে হবে, নাহলে কিন্তু বিপদ। যাই হোক, আজ ঘুমিয়ে পড়ো, কাল সকালে আমরা আবার কোণার্কের সূর্য মন্দির দেখতে যাব। পরদিন সকালে যখন ঘুম ভাঙল তখন প্রায় 8টার কাছাকাছি। দুর্গা জেঠু দেখলাম আগেই উঠেছে। জেঠুকে জিজ্ঞাসা করে বুঝতে পারলাম উনি একটু আগে সমুদ্রের ধার দিয়ে হেঁটে মর্নিং ওয়াক সেরে ফিরছেন। আমি উঠেছি দেখে আমায় বললেন, তাড়াতাড়ি উঠে না অজয়, ব্রেকফাস্টটা সেরেই আমরা কিন্তু ভুবনেশ্বরের দিকে বেরিয়ে পড়ব। এই সকাল সকাল গেলে মানুষের ভিড়টাও একটু কম পাবো, তাতে তদন্তের কাজে সুবিধা হবে। আমি আর দেরি করিনি। ফ্রেশ হয়ে দুর্গা জেঠুর সাথেই নিচে এসে একেবারে খাবার টেবিলে গিয়ে জ্যাম পাউরুটি অর্ডার দিয়ে দিলাম। কিন্তু খেতে খেতেই আমাদের দিকে হাসি মুখে এগিয়ে এলেন এক ইংরেজ সাহেব। দেখে স্পষ্ট তিনি দুর্গা জেঠুকে দেখেই এগিয়ে এলেন। লোকটার ব্যাপারে সব থেকে আশ্চর্য ব্যাপার হলো লোকটার শরীরে কিন্তু একটা দামি স্যুট, আর চোখের চশমা যেটা পরেছেন সেটাও সোনার। আর তার উপরে এটাও জেনেছি সিগারেট ধরাবার জন্য তিনি যে লাইটারটা ব্যবহার করেন সেটার বডিও আসলে পুরোপুরি সোনার। সহজেই আন্দাজ করা যায় যে উনি কোনো ধনী সাহেব, হয়তো পুরীতে ছুটি কাটাতে এসেছেন। উনি আমাদের পাশের একটা চেয়ার টেনে বসলেন। দুর্গা জেঠু ওনাকে ব্রেকফাস্ট অফার করায় উনি বললেন, নো মিস্টার রয়, আমি একটু আগেই ব্রেকফাস্ট সেরে নিয়েছি। আপনি যখন ঘরে গেলেন তখন আপনার সাথে আলাপ করে আর কথা বলে বেশ ভালো লাগলো, কিন্তু তবে আমি এই পুরীতে আর বেশি দিন নেই, প্রায় অনেক দিন ধরে এখানে আছি, বলতে পারেন ভরেই আছি। কারণ একটা ভ্যালুয়েবল জিনিসের জন্য। জিনিসটা পেয়ে গেলেই আমি ডিরেক্ট শিপে করে একেবারে দেশে ফিরে যাব। দুর্গা জেঠু ফরুকুচকে জিজ্ঞাসা করলেন, আপনি শিপে ফিরবেন মানে? ফ্লাইটেই তো সব থেকে সুবিধা হবে, আর আপনার কতটা সময় বাঁচবে। আমি আসার সময় ফ্লাইটে এসেছি, তবে ফিরবো যখন আই ওয়ান্ট টু এক্সপিরিয়েন্স দি জার্নি অফ সি। তা আপনার আজকের প্ল্যান কি? আমরা তো আজ একটু ভুবনেশ্বরের দিকেই যাচ্ছি, আপনি চাইলে আরও একবার ঘুরে আসতে পারেন। Well, no thanks. I have been staying there. There were such marvelous structures. I really appreciate the art. আর আমি এই জন্যই তো এখানে রয়ে গিয়েছি মিস্টার রয়। আমি শুনেছি এখানে খুবই চড়া দাম এগুলোর। সেই সমস্ত শিল্পকলার মূর্তি চোরা বাজারে কেন বেচা হয়? আমায় এক গাইড সেটা এনে দিবে বলেছিল, যেটা সে সেল হচ্ছে সেটা কিনতে আর দোষ কি বলুন? হ্যাঁ, চোরাচালানের কথাটা শোনা মাত্র দুর্গা জেঠুর দেখলাম ভুরুটা আরও একটু কুঁচকে গেল। উনি বললেন, আচ্ছা মিস্টার ডেভিড, আপনার সাথে কথা বলে ভালো লাগলো। তবে যে লোকটি আপনাকে সেই মূর্তি বেচবে বলেছিল তার পরিচয়টা পাওয়া যাবে? নো, আমায় সে নিজের নাম বলেনি। মন্দিরের গাইড আমায় এই মূর্তি কেনার ব্যাপারে অ্যাপ্রোচ করে।
দেন আমার একটা অন্য নাম্বার থেকে হোটেলের ফোনে ফোন আসে, আর সেই আমায় অফারটা দেয়। টাকার কথাও ফোনে হয়, আর সেও বলে যে সময় হলে সে আবার ফোন করে আমায় এই মাল ডেলিভারি দিয়ে দেবে। তাই আমি এখানে এতদিন অপেক্ষা করে জাস্ট বসে আছি। মিস্টার রয়, আপনি এইসব পুলিশকে যেন বলবেন না প্লিজ, এতে সে আই থিঙ্ক এইসবের লিগাল হয়। অবশ্যই, তবে বিক্রি হচ্ছে যখন, তখন আপনার নিতে দোষ কি? ঠিক আছে, আজ আমরা একটু উঠি। এই ভুবনেশ্বরের দিকে যাব তো, হোটেলে তো আছেন, পরে নিশ্চয়ই দেখা হবে। বলে জেঠু আমাকে সাথে করে নিয়ে বেরিয়ে এলেন হোটেল থেকে। তারপরে একটা গাড়ি ঠিক করে তাকে ভুবনেশ্বরে যাওয়ার নির্দেশ দিয়ে বললেন, আমি আগেই বুঝতে পেরেছিলাম উনি ভ্রমণ ছাড়াও যে এখানে অন্য কোনো একটা উদ্দেশ্যে এসেছেন, কারণ তিনি নাকি ভুবনেশ্বরে 3 দিন ছিলেন, আর তারপর এই পুরীতে 1 সপ্তাহ আছেন। এটা একটা বড় চক্রান্ত। এইভাবেই সিক্রেট আর লুকিয়ে মূর্তিগুলো পাচার হয়ে যাচ্ছে এরকম ধনী ধনী সাহেবদের কাছে। এখন আর হাতে হাত গুটিয়ে বসে থাকলে হবে না। ভগবান হয়তো আমার হাত ধরেই এই কেসের কিনারা করাতে চাইছেন, না হলে এই সাহেবের সাথেই আমার দেখাই বা হবে কেন? দেখা যাক জল কত দূর এগোই। এর সাথে কে কে জড়িত আছে সবটা আমায় জানতে হবে। এটা কোনো ছোট মাথার কাজ নয়। এটা চালানোর জন্য নিশ্চিত কোনো বড় একটা দল আছে আশা করি। আমি দুর্গা জেঠুর সাথে এই সাহেবের আলাপ কিভাবে হলো তা জিজ্ঞাসা করায় দুর্গা জেঠু বললেন, ইনিই হলেন ডেভিড ক্যামেরন, ইংলিশ সাহেব। তিনি সমগ্র ভারতবর্ষ ঘুরে বেরিয়েছেন, এখন পুরীতে এসেছেন। দেখে বোঝাই যায় যে টাকা পয়সা ভালোই আছে। সকালে আমার সাথে মর্নিং ওয়াকে যাবার সময় পরিচয় হলো, তারপর এই খাবার টেবিলে দেখা। লোকটা সকালে অনেক কথা বললেও আসল কথাটা বলল এখন, তাতেই আমার কাজের অনেক সুবিধে হলো। ভুবনেশ্বর শহরের ভিড় ঠেলে প্রায় 2 ঘন্টার মধ্যে আমাদের গাড়ি পৌঁছে দিল সূর্য মন্দিরের সামনে। আমি এর আগেও এখানে এসেছি, কিন্তু প্রতিবারই যেন নতুন লাগে। পুরনো মন্দিরে মোট মিলিয়ে চারদিক বরাবর বড় বড় 4টি চাকা চোখে পড়ে। দুর্গা জেঠুর মুখ দিয়ে শুনলাম আগে এখানে সামনে মোট 7টা ঘোড়া ছিল, কিন্তু এখন ক্ষয় আর ধ্বংস হয়ে একটাই বেঁচে আছে। আমাদের চারপাশের প্রতিটা দেওয়াল জুড়ে বিরাজ করছে প্রাচীন শিল্পকলার অদ্ভুত সুন্দর কিছু নিদর্শন। আমরা সকালে আসার কারণে ট্যুরিস্টের ভিড় একটু কমই ছিল। এখানে ট্যুরিস্ট নেই বললেই চলে। এদিকে ওদিকে অল্প সংখ্যক কিছু ট্যুরিস্ট ছড়িয়ে রয়েছে, কিন্তু হঠাৎ করেই ওদের ভেতর দিয়েই সাদা জামা পরা এক লোককে দেখতে পাওয়া গেল। লোকটা দুর্গা জেঠুর দিকে এগিয়ে এসে হ্যান্ডশেক করলো। তারপর সে হাসি মুখে তাকিয়ে ওনার পেছনে আস্তে আস্তে আমাদের দুজনকেই আসতে বলল। আমরা এবার এগিয়ে চললাম মন্দিরের পেছন দিক বরাবর। একটা দেওয়ালের সামনে গিয়ে থামলেন তিনি। তারপর দুর্গা জেঠুকে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন দেওয়ালের দিকে। আমরা দুজনেই দেখলাম জায়গাটা। দেওয়ালের গায়ে নকশা করে তৈরি সারি সারি নিত্যরতা রমণীর পাথরের মূর্তি। কি অদ্ভুত কারুকার্য সবকটিতেই। সত্যি সেই কালের মানুষের কাছে কোনো যন্ত্র না থাকলেও হাতের কাজ কি দারুণ যে ছিল সেটা বোঝাই যায়। দুর্গা জেঠুকে দেখলাম হঠাৎ করেই ওনার কাছে থাকা পকেট থেকে একটা ফটো বার করে সবকটা মূর্তির গায়ে যেন টোকা মেরে দেখতে লাগলেন। তারপর একটা জায়গায় এসে থামলেন। আমিও এগিয়ে গেলাম। দুর্গা জেঠুর মুখে অদ্ভুত একটা হাসি খেলা করছে তখন। তিনি বললেন, আচ্ছা অজয়, দেখো তো পরপর এই 7টা মূর্তির গায়ে টোকা মেরে, আর অন্যগুলোর গায়েও। আমি সবকটা ভালো করে পরীক্ষা করে বললাম, বাকিগুলো তো নিরেট, খালি এই 7টার মধ্যেই ফাঁপা শব্দ হলো। সে তো হবেই। পাথরের তৈরি নিরেট মূর্তির বদলে যদি হুবহু তৈরি মাটির ফাঁপা মূর্তি রেখে দেওয়া হয়, কে বুঝতে যাবে সেটা? সাদা জামা পরা লোকটা এবার নিচের দিকে আঙুল নির্দেশ করে যেরকমভাবে এসেছিল, কোনো কথা না বলে হঠাৎ পেছনের দিকে মিলিয়ে গেল। দুর্গা জেঠু ঝুঁকে পড়ে দেখল জায়গাটা। তারপর আমার দিকে ঘুরে বলল, এই যে 4 হাত দূরে জায়গাটা দেখেছ অজয়, এইখানেই কয়েকদিন আগে সিকিউরিটি গার্ডের খুন হয়। আর এই যে লোকটা দেখলে আমাদের জায়গাটা দেখিয়ে দিয়ে গেল, ইনি ভুবনেশ্বর থানার পুলিশ আর আমার বিশেষ বন্ধু ইন্সপেক্টর গোপীনাথের লোক। গোপীনাথও জানে
যে এখানে এই সমস্ত স্মাগলিংয়ের কাজ আড়ালে চলছে। দু একবার ধরা পড়লেও আসল মাথাটা এখনো ধরা পড়েনি। আমি তাকে এই তদন্তের ব্যাপারে এসেছি বলায় সে আমাকে এতে সাহায্য করবে বলে অঙ্গীকার দেয়। চলো অজয়, যা দেখার তা দেখা হয়ে গিয়েছে, এবার এগোনো যাক। তবে এই সাদা জামা পরা পুলিশ লোকটা মুখে কোনো কথা না বলেই চলে গেল যে? পুলিশ ডিপার্টমেন্ট থেকে পুরো ব্যাপারটা গোপন করে রাখা হয়, কারণ চোরাচালানকারীদের কম ভাবলে হবে না। তারা ঠিক হয়তো আমরা যে তদন্ত করছি তার খবরটা পাবে, তাই সকালে আমাদের সাথে কথা হয়েছিল আজ। জায়গাটা সে আমাদের শনাক্ত করেই তারপরে চলে যাবেন। এই গোপনীয়তার জন্যই এই ব্যবস্থা। আমি সেই নকশাগুলো খুঁটিয়ে দেখতে দেখতে মোটামুটি 1 ঘন্টার মতো সময় লেগেছিল। এবার মন্দিরের ট্যুরিস্টের সংখ্যা একটু একটু করে বাড়ছে। দুর্গা জেঠু বলল, চলো অজয়, মোটামুটি যা দেখবার দেখা হয়ে গিয়েছে। আমি পুলিশকে মন্দিরে আরও বেশি পরিমাণে সিকিউরিটি বাড়াতে বলে দেব। এখন হোটেলে ফিরে যাওয়া যাক। অনেক কটা প্রশ্ন মনের মধ্যে পরপর গিজগিজ করছে। সেই উত্তরগুলো পেলে কেসটা হয়তো অনেকটা সহজ হয়ে যাবে। আমরা কথা বলতে বলতে সামনের দিকে এগোচ্ছি। হঠাৎ করে কি করেছে কি হলো কিছুই বুঝতে পারলাম না। একটা সাদা রঙের কিছু তীব্র গতিতে ছুটে এলো দুর্গা জেঠুকে লক্ষ্য করে। আমি অত্যন্ত চনমনে হলেও চোখের সামনেও এটা দেখতে পাইনি। তবু জিনিসটা লক্ষ্যভ্রষ্ট হয়ে পাথরের গায়ে গিয়ে আঘাত করে থপ করে খসে পড়ল। ঠিক এমন সময় সামনের দিকে গেটের ছোপটা হালকা নড়ে উঠল, আর একটা লোককে তীব্র গতিতে পালাতে দেখলাম আমরা। দুর্গা জেঠু চিৎকার করে বললেন, অজয়, অজয়, লোকটা পালাচ্ছে, ওকে কিন্তু ধরতেই হবে। তুমি ওকে ফলো করো। আমি জানি দুর্গা জেঠুর জন্য এই বয়সে দৌড়দৌড়ি করা অসম্ভব। আমি কথাটা শোনার আগেই লোকটা যেদিকে গিয়েছে সেই দিকেই ধাওয়া করলাম। লোকটা সারা শরীর তখন একটা কালো চাদরে ঢাকা। রাস্তায় গাড়ি অটো পেরিয়ে লোকটা দৌড়চ্ছে, আর আমি তার পেছন পেছন। যত জোরেই হোক ছুটে চলেছে ওকে ধরবার জন্য। ঠিক এমন সময় রাস্তায় একটা থেমে থাকা ট্যাক্সি এসে পড়ল আমার সামনে। কিঞ্চিত ভাববার সময় নেই, ট্যাক্সির বনেটের ভাঁড় দিয়ে একটা বড় লাফ মারলাম। সঙ্গে সঙ্গে গড়িয়ে গিয়ে পড়লাম পাশের রাস্তায়। আমি যেটা কি করে করলাম তা আমি নিজেই জানি না, তবে এত দৌড়ে শরীরটা হাঁপিয়ে এসেছে। আমার বুকটা তখন হাঁপড়ের মতো ওঠানামা করছে। এই সুযোগটাকে কাজে লাগিয়ে একটা মোড়বেকেই মিলিয়ে গেল লোকটা। কালো চাদর রাস্তায় পড়ে থাকতে দেখে বুঝতে পারলাম যে এটা ফেলেই লোকটা পালিয়েছে। সেটা তুলে আবার হাঁপাতে হাঁপাতে দুর্গা জেঠুর সামনে এসে দাঁড়ালাম। দুর্গা জেঠু বললেন, ধরতে পারলে লোকটাকে? অসম্ভব কাজ জানি, তবুও। একটুর জন্য ফসকে গেল জ্যাঠা, রাস্তায় যা জ্যাম। তবে মুখটা পেছনের দিক দিয়ে দেখেছি, কালো বড় জরুল আছে লোকটার মুখে। তা তোমার হাতে ওটা কি জেঠু? এই দেখো অজয়, এটা তো একটা পাথর যেটা মোড়ানো হয়েছে একটা কাগজ দিয়ে। এটা এমনভাবে ছোড়া হয়েছে যার মাথায় লাগতো সঙ্গে সঙ্গেই তার মাথা ফেটে যেত। আমাদের জখম করার জন্যই অতর্কিত আক্রমণ। হঠাৎ করেই আমার চোখ গেল পেঁচিয়ে থাকা পাথরের কাগজটার দিকে। সেখানে হিন্দিতে কিছু লেখা রয়েছে। সেটা দেখেই আমি দুর্গা জেঠুকে খুলতে বললাম কাগজটা। সাবধান, বাপাস ফিরে যা, না হলে তোদেরও মরতে হবে। দুর্গা জেঠু কাগজটা দেখে তাচ্ছিল্যের হাসি হেসে টুকরো টুকরো করে ছিঁড়ে ফেলে দিল সেটা। আমরা সেখানটা পেরিয়ে পার্কিংয়ের ফাঁকা জায়গায় পৌঁছতেই আমাদের গাড়িটা খুঁজতে লাগলাম। লোকটাকে তো এখানেই থাকতে বলা হয়েছিল, তবে গেল কোথায়? পরপর 30 থেকে 40টা গাড়ি সেখানে লাইন দিয়ে লাগানো। আমরা তখন কি করব সেটা ভেবে পাচ্ছিলাম না। হঠাৎ করেই অতর্কিতে একটা ঘটনা আমাদের সামনেই ঘটে গেল। এদিকে তেমন লোক ছিল না। আমাদের পেছনে থাকা একটা গাড়ি থেকে দুবার হর্নের শব্দ শুনতে পেলাম। আমি আর দুর্গা জেঠু তৎক্ষণাৎ পেছনে ফিরে তাকালাম। দুটো লোকই সেই গাড়ি থেকে নামছে। এদের আগে চোখে পড়েনি। লোকগুলোকে দেখে অনেকটা সন্ডাকোচের গুন্ডা বললেও কিন্তু ভুল হবে না। দুজনের চোখেই কালো রঙের চশমা। তাদের মধ্যে একজন এগিয়ে এসে জেঠুর কাছে এসে বলল, क्या आप दुर्गा शंकर राय हो? आपको हमारा बड़ा साहेब बुला रहा है। मेरे पीछे पीछे आइए और ज्यादा बुद्धि ना दिखाइएगा, ये हम बोल रहे हैं। বলে
লোকটা তার নিজের প্যান্টের দিকে তাকালো এবং দেখা গেল সে ধরা রয়েছে একটি পিস্তল, আর অপর লোকটার কাছেও যে পিস্তল আছে সেটা আর বলে দিতে হয় না। আমি দুর্গা জেঠুর দিকে তাকালাম। উনি দেখলাম কিছুই বললেন না, চুপচাপ চলতে শুরু করলো লোকটার পেছন পেছন। আমরা গিয়ে উঠলাম ওই বড় গাড়িটায়। ওই দুজন সন্ডা লোক থাকলেও অপর একজন ড্রাইভার ছিল যে স্টিয়ারিংয়ের সামনে বসেছিল। বেশি সময় লাগলো না, গাড়িটা এবার থামলো বিশাল বড় একটা 5 তলা হোটেলের সামনে। এটা যে বড় লোকেদের হোটেল তার বলে দিতে হয় না। গুন্ডাগোছে লোক দুটোর সাথে সাথেই আমরা উঠলাম একটা লিফটে। 4 নম্বর ফ্লোর ক্লিক করে লোকটা আমাদের নিয়ে চলল 109 নম্বর রুমের কাছে। আমরা রুমে প্রবেশ করলাম। লোকটা দেখলাম আমাদের সোফা দেখিয়ে বসতে বলল। আমি দুর্গা জেঠুর দিকে চাইলাম। উনি আমাকে শান্ত থাকার জন্য ইশারা করলেন। হোটেলের রুম যেরকম আশা করা যায় ঠিক সেই রকমভাবেই সুন্দর সাজানো এটা। ঘরে এবার যিনি তড়িঘড়ি করে প্রবেশ করলেন তার বর্ণনা কিছুটা এই রকম। পুরো শরীরে সাদা পাঞ্জাবি আর সাদা ফতুয়া, চোখে সোনার চশমা। দুর্গা জেঠু পরে বলেছিলেন যে সেটা পুরো খাঁটি সোনার ফ্রেম। লোকটা আমাদের উল্টো দিকে একটা বড় গদি দখল করে বসল। বয়স আন্দাজ ওই 40-এর কাছাকাছি। চুল আর গোফে এখনো পাক ধরেনি। নাকের নিচে মোটা একটা গোফ আর কপালে একটা লাল টিকা। গলায়ও বেশ কয়েকটি চেন ঝুলছে। তিনি এবার একটু হেসে বললেন, নমস্তে দুর্গা বাবু, এই অধমের নাম সুখবিন্দর সিং আছে। আপনারা আমায় সুখবিন্দর বাবুও বলতে পারেন। তবে কেমন আছেন বলুন? কলকাতায় তো এত কেস সলভ করেন, তাহলে ঘুরতে এসেও কেস কিনো? কোথায় শান্তিতে 4 দিন ঘোরাফেরা করবেন, জগন্নাথ দেব কা মন্দির দর্শন করবেন, সমুদ্রের হাওয়া খেয়ে ফিরে যাবেন, তা না কোথায় ওই সব কোনো পুলিশের মৃত্যুর কেসে জড়াচ্ছেন নিজেকে। হ্যাঁ, দুর্গা জেঠু দেখলাম এবার নিজের রাজকীয় ভঙ্গিমায় পকেট থেকে বের করে আনলেন একটি সিগারেট। তারপর সেটা ধরিয়ে একটা টান দিয়ে বললেন, বা সুখবেন্দরজি, আমার ভালো খোঁজ খবর রেখেছেন দেখছি, আর তার উপর কি তদন্ত করতে এসেছি সেটাও বলে দিলেন। আপনিই তো আসল গোয়েন্দা। আর কাজের কথাই বলতে হয়, জানেন তো, ঢেকি স্বর্গে গেলেও ধান ভানে। হ্যাঁ দুর্গা বাবু, তবে আপনি তদন্ত অবধি থেমে থাকলে তো ঠিকই ছিল, কিন্তু ওই প্রফেসর চিন্ময় গুহর সাথে মিলে তো গন্ডগোল করে দিলেন। হ্যাঁ বলেন তো। কেন, আপনি ওই লোকটাকে চেনেন নাকি? আমায় তো উনি কোনো কেস দেননি। আমার ছোটবেলার বন্ধু, তাই ওর সাথে দেখা করলাম। আমায় কি এতটা বোকা পেয়েছেন দুর্গা বাবু? চিন্ময় গুহ আপনাদের কিছু মূর্তির কথা বলেননি? হ্যাঁ, আমি তো ভাবলাম মূর্তি খোঁজার ভার উনি আপনার উপর দিয়েছেন। মূর্তির কথা আপনি জানলেন কিভাবে সিংজি? আরে দুর্গা বাবু, আমি ব্যবসায়ী মানুষ আছি, বুঝতে পারলেন? হে পুরীতে আমার অনেক কোটা বিজনেস আছে। এ ধরুন মদের ঠেক, কাঠ চালানের মার্কেট, আর ওই সমুদ্রে 4টে ট্রলারও আছে মাছ ধরার। আর একটা গোপন ব্যবসা ভি আছে আমার। ওই পুরনো জিনিসের খোঁজ করে বিদেশে চালান করে টাকা কামানো। এটা আমার কাজ। তার সুবাদেই তো ওই মূর্তির খবরগুলো পাই আমি আপনাকেও একটা অফার দিলাম, কেসও বলতে পারেন, কারণ ওই মূর্তিগুলো আমারও চাই। যদি ওইগুলো আমায় খুঁজে দিতে পারেন, হ্যাঁ, প্রায় 4 লাখ টাকা আপনাকে আমি স্টিল দাঁড়িয়ে দিব। অনেক বিদেশি ক্লায়েন্ট ওই মূর্তিগুলো লুফে নিতে চাইবে। এবার বলুন বলুন করবেন কিনা? আরে আপনি বুঝবেন বিদেশি মার্কেটে এইসব আর্টের দাম কত। মন্দিরে পরে পরে নষ্ট হয়ে যায়, কিন্তু যদি বেচে ভালো দাম পাওয়া যায়, আমারও ভালো, আপনারও ভালো, তাই না দুর্গা বাবু? মূর্তিগুলো যে আপনার কাছে নেই, এটার কি প্রমাণ আছে? আর এইসব মূর্তি আমি উদ্ধার করবই, আর সেটা আবার শোভা পাবে ভুবনেশ্বরের সূর্য মন্দিরের প্রাচীন ভাস্কর্যের মাঝেই। চলুন আজ উঠি। আরে চা খাবেন না দুর্গা বাবু? বেহারাকে চা আনতে বলি। আপনি কিন্তু আমার অফারটা নিয়ে একটু ভাবতে পারেন, টাকাটা কিন্তু কম না।
চাটা না হয় পরেই খাওয়া হবে, আজ আর সময় নেই। আমরা গেট দিয়ে লিফটে করে বেরিয়ে এলাম হোটেলের বাইরে। লোকটাকে দেখেই আমার যেন কেমন কেমন সন্দেহ হচ্ছিল। ওর তো এত টাকা আছে যে দুর্গা জেঠুকে 4 লাখ টাকা ঘুষের অফার দেয়, তার কাছে কত টাকা যে আছে তার ভাবতে পারলাম না। আমরা এবার গাড়ি ধরে গিয়ে পৌঁছলাম আমাদের হোটেলের রুমে। দুর্গা জেঠুকে দেখলাম সবুজ ডায়েরিটা নিয়ে তখনই চলে গেলেন বারান্দায়। আমি জানি উনি এখন নিজেকে হারিয়ে দেবেন ভাবনার এক আলাদা জগতে। হয়তো সব প্রশ্নগুলো মাথায় সাজিয়ে নিতে চাইছেন। আমি আর ওনাকে ডিস্টার্ব করলাম না। রাতের খাবার আমরা ঘরেই আনিয়ে নিলাম। আমি যখন একটু রাতের দিকে দুর্গা জেঠুর ঘরের দিকে এগোলাম, উনি ব্যালকনিতে দাঁড়িয়ে সিগারেট ধরিয়ে কিছু যেন একটা মন দিয়ে ভাবছেন। ওনার সবুজ ডায়েরিটা পড়ে রয়েছে খাটের ওপর। বড় বড় করে কয়েকটা প্রশ্ন লেখা সেখানে, কয়েকটা আবার নীল রঙের কালি দিয়ে দাগও মারা আছে। খাতার প্রশ্নগুলোতে মনোনিবেশ করলাম। 1. মূর্তি চুরির সাথে 3টে খুনের সম্বন্ধ কোথায়? 2. মূর্তিগুলো সবকটার দাম প্রায় কত হতে পারে? আর মূর্তিগুলোর সাথে অন্য কোনো ভাস্কর্য লুকিয়ে নেই তো? 3. সুখবন্দর সিং লোকটা ঠিক কেমন, আর ওর ব্যবসাগুলো কি লিগাল? 4. মূর্তিগুলো কি বিক্রি হয়ে গেছে? আর তা না হলে হুমকি আর বারে বারে তদন্ত ছেড়ে যেতে বলার কথাই বা জোর দিচ্ছে কেন তারা? 5. পুলিশ কি তদন্তটা হালকাভাবে নিল? সত্যি তদন্ত হচ্ছে না নাকি টাকার ব্যাপার? 6. মূর্তি আর চোরাই মাল কোথায় থাকতে পারে? এবং 7. সমুদ্রপথ দিয়েই সহজে বিদেশে পাচার করে দেওয়া যায়, তার জন্য কি ডেভিড ফ্লাইট নেয়নি? প্রশ্নগুলো কিন্তু আমার মাথায় কিছুই ঢুকলো না। সেই দিন এতগুলো ধকল পরপর গেছে যে বিছানায় শুয়েই ঘুম এসে গেল। পরের দিন সকালে ঘুম ভাঙল 9টার দিকে। আজও ঘুম ভাঙতে একটু দেরি হয়ে গিয়েছিল। আমি মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নিলাম, আর ঘর থেকে বেরোতেই বুঝতে পারলাম যে দুর্গা জেঠু ঘরে নেই। বুঝতে পারলাম উনি হয়তো মর্নিং ওয়াক সেরে নিচে রেস্টুরেন্টে একটু বসেছেন। নিচে গিয়ে দেখলাম আমার দুটো অনুমানই ঠিক। দুর্গা জেঠু তখন কালকের দেখা সেই সাহেব ডেভিড ক্যামেরনের সঙ্গে হাসি মেজাজে গল্প করতে ব্যস্ত। আমি টেবিলের কাছে গিয়ে একটি চেয়ার দখল করে বসতেই সাহেব আমার দিকে তাকিয়ে হাসি মুখে বললেন, গুড মর্নিং ইয়াং ম্যান, তোমার নাম তাহলে অজয়। ইয়োর প্যাটার্নাল আঙ্কেল টোল্ড মি মেনি থিংস। উনি যে পুলিশে ছিলেন আর এখন রিটায়ার্ড করার পরও একজন ডিটেকটিভ জেনে বেশ ভালো লাগলো। ইউ মাস্ট বি প্রাউড অফ ইউর আঙ্কেল। ইউ প্লিজ কমপ্লিট ইউর ব্রেকফাস্ট ইয়াং ম্যান। এই প্রান্ত থেকে ও প্রান্ত ভ্রমণের জন্য গিয়েছি, বাট কলকাতায় ছিলাম সব থেকে বেশি, তাই কালচারের জন্য ভাষাটা এতটা ইজি মনে হয়। ডেভিড, তুমি কিন্তু মনে রেখো আজকে রাতের কথা। আমার মন বলছে আজ রাতেই ওরা তোমাকে ফোন করবে, আর আজই আমাদের শেষ চেষ্টাটা করতে হবে। এই দোষীদের সাজা দিতেই হবে, আর তোমায় ছাড়া কিন্তু এটা কিছুতেই সম্ভব নয় মাই ফ্রেন্ড। অ্যাবসলিউটলি মিস্টার রয়, আই স্ট্যান্ডস ফর ইউ। হ্যাঁ, আজই ইস্পার নয় ওসপার। আমি বুঝতে পারলাম না যে দুর্গা জেঠু ঠিক কী বলতে চেষ্টা করছেন, কিন্তু ওনার মুখ দেখে স্পষ্ট যে উনি কোনো পরিকল্পনা করেছেন এই চোরা চালানকারীদের ধরবার জন্য। আমি মনে মনে জগন্নাথ দেবের উদ্দেশ্যে বললাম, দুর্গা জেঠু, যেন এই তদন্তের কেসটায় জয় লাভ হয়। দুপুরে হোটেলে খাওয়া দাওয়া শেষ করে আমরা একটু বিশ্রাম নিচ্ছি। দুর্গা জেঠুকে দেখলাম হাতে ওনার বন্দুকটা নিয়ে একটু পরীক্ষা করে নিলেন। এটা যে কোন প্রয়োজনে লাগবে সেটা ঠিক বুঝতে পারলাম না। আমি এখন এইটুকু জানি, সব প্রশ্নের উত্তর দিতে পারবে একজন, আর সেটা হলেন দুর্গা শঙ্কর রায়। তার একটু পরেই একটা টেলিফোন আসায় দুর্গা জেঠু ঘর ছেড়ে তাড়াতাড়ি বেরিয়ে গেলেন। পরে জেনেছিলাম যে উনি তখন থানায় গিয়েছিলেন ইন্সপেক্টর গোপীনাথের সঙ্গে দেখা করতে। ফিরে এসেই তিনি আমাকে বললেন, রাতে প্রস্তুত থেকে অজয়, আসল অ্যাকশন হবে আজই। আর রাতে কী ধরনের পোশাক পরতে হবে তোমাকে আশা করি বলে দিতে হবে না। আমার তখন মাথায় কিছুই ঢুকছে না যে উনি কি বলতে চাইছেন, কিন্তু দুর্গা জেঠু যখন বলেছেন তখন কিছু না কিছু একটা ঘটবেই আজ রাত্রে। রাত্রে হালকা খাওয়া দাওয়া সেরে আমরা দ্রুত প্রস্তুত হয়ে নিলাম।
একটু পরেই আমাদের ঘরে দুটো টোকা পড়ল এবং তৎক্ষণাৎ দরজা খুলে প্রবেশ করলেন মিস্টার ডেভিড। তারপর দুর্গা জেঠুকে উদ্দেশ্য করে বললেন, মিস্টার রয়, দে কল মি 10 minutes ago. ওরা 1 ঘন্টার মধ্যে আমাকে একটা জায়গায় পৌঁছতে বলেছে, আর গাড়ি নাকি ওরাই পাঠাবে। তোমার ঘাবড়াবার কিছুই নেই ডেভিড, পুলিশের গাড়ি তোমার গাড়িটাকে ফলো করবে। ওরা আশা করি কোনো অসুবিধা করবে না, আর সঠিক সময়ে উপস্থিত হলেই আমি ফোর্স নিয়ে পৌঁছে যাব। আর তোমাকে যতটা আমি বলেছি ওটাই এখন পালন করো। ডেভিড ক্যামেরন হাসি মুখে ঘর ছেড়ে বেরিয়ে গেল। আমরাও প্রস্তুত ছিলাম, তাই ও বেরোবার 3 মিনিটের মধ্যেই আমরা হোটেল থেকে নিচে নেমে এলাম। দুর্গা জেঠুকে দেখলাম ওনার বন্দুকটাও সাথে নিলেন। আমাদের কিছুক্ষণ অপেক্ষা করার পর ইন্সপেক্টর গোপীনাথ ওনার জিপ নিয়ে এলেন। দুর্গা জেঠু আর আমি জিপে বসতেই উনি বললেন, আপনার কথা মতন সব ব্যবস্থা করে রেখেছি, কিন্তু ওরা যদি সেইখান দিয়ে সরে পড়ে তবে কিছু করার থাকবে না। কিন্তু আপনার ড্রাইভারকে গাড়িটা একটু দূরে থামাতে বলে দিন। আজই যা হওয়ার হবে, আমার কাছে ইনফরমেশন আছে, বাকিটা আমি দেখছি। পুরীর সি বিচকে পাশে রেখে রাতের অন্ধকারে আমাদের জিপ ছুটে চলেছে ফাঁকা রাস্তা দিয়ে। আজ আকাশে চাঁদের আলোটাও কিছুটা কম। আমাদের গাড়ি থামলো অন্ধকারের মধ্যে ডুবে থাকা এক পুরো ধরনের গলির মুখে। আমি নামলাম, তারপর দুর্গা জেঠু ও গুপিবাবু। আমরা অতি সাবধানে এগিয়ে চললাম। এমনিতেই মাঝরাত। আমরা আরেকটু পথ চলবার পর রাস্তার পাশে দেখতে পেলাম অন্ধকারের ভেতর দিয়ে একটা পুরো বাড়ির মতো দেখা যাচ্ছে। বাড়ি বলা ভুল হবে, কারণ এগুলো একচালা একটা পাকা ঘর। পুরো ঘরটাই বলতে গেলে এখন ভেঙে পড়েছে। বাড়ির মাথায় ও চারিদিকে জংলি লতা পাতা জমেছে, আর সেই বাড়ির বাইরেই দাঁড়িয়ে রয়েছে একটি গাড়ি। এই গাড়িতেই যে ক্যামেরন সাহেব এখানে এসেছেন সেটা বুঝতেই পারলাম, আর তিনি যে গাড়ির ভেতরে আছেন সেটা সহজেই আন্দাজ করা যায়। দুর্গা জেঠু কি এই জায়গারই সন্ধান করেছিলেন? এখানে কি কেউ থাকে নাকি? কিন্তু ওনাকে এই সময় কিছু জিজ্ঞেস করবার সাহস পেলাম না। আমরা 3 জনেই এবার বাড়ি থেকে একটু দূরে থাকা একটা বড় ঝোপের আড়ালে খাপটি মেরে বসলাম। দুর্গা জেঠু আর গোপীবাবুর হাতে ধরা 2টো বন্দুক, আর আমাদের চোখ তখন নিবদ্ধ সামনের অন্ধকার বাড়িটার দিকে। অন্ধকারের সাথে সাথে মশাও রয়েছে খুব। মনে মনে ভাবছি অডোমসটা মেখে আসলে বেশ ভালোই করতাম। সময় যেন কাটতেই চাইছে না। এক এক মিনিট যেন এক এক ঘন্টা বলে মনে হচ্ছিল তখন। হঠাৎ করেই এমন সময় অন্ধকারের বুক চিরে বড় গাড়ির আওয়াজ ভেসে আসতে শুনলাম। দুর্গা জেঠু আমার দিকে তাকিয়ে চুপ করার ভঙ্গিতে ফিসফিস করে বলল, আপনারা দুজন বাইরে বেরোনোর চেষ্টা করবেন না, কারণ এখানে গোলাগুলিও চলতে পারে। আমিও ঘাড় নাড়িয়ে সম্মতি জানালাম। গাড়িটা দেখলাম এসে থামলো বাড়িটার খুব কাছে এবং অপর গাড়িটার ঠিক উল্টো দিকে। গাড়ির ইঞ্জিন বন্ধ হওয়ার সাথে সাথেই আলোও নিভে গেল। গাড়ি দিয়ে অন্ধকারের মধ্যে 2টো কালো মূর্তি নামলো, আর তাদের মধ্যে একজনের হাতে যে বড় একটা মেশিন গান রয়েছে সেটা আর বলে দিতে হয় না। ওরা কিছুক্ষণ গাড়ির সামনে দাঁড়িয়ে এদিক ওদিক ভালো করে দেখে নিল, তারপর গাড়িটা সেখানে রেখে এগিয়ে গেল ভাঙা বাড়িটার দিকে। দুর্গা জেঠু এমন সময় ফিসফিস করে অতি দ্রুত অভিভাবককে বললেন, এটাই সঠিক সময়। আপনি ছুটে গিয়ে গাড়ির পেছনে দরজাটা খুলে উঠে পড়ুন। হাতে বন্দুক কিন্তু সবসময় প্রস্তুত রাখবেন। যেমনি বলা তেমনি কাজ। চোখের নিমেষে গোপীবাবু অতি সাবধানে পৌঁছে গেল গাড়িটার কাছে। দরজাটা খুলে উঠে বসলেন পেছনে। এমন সময় বাড়ি দিয়ে মস্ত বড় বাক্স হাতে বেরিয়ে এলো 2টো লোক। ওদের 2 হাতেই তখন বাক্সটা ধরা। দুর্গা জেঠু সময় বুঝে মুখ দিয়ে একটা সিটি মারার মতো শব্দ করল, এবং লোক 2টো কিছু বুঝে ওঠার আগেই এবং সঙ্গে সঙ্গে চোখের নিমেষে ঘটনাগুলো খুব তাড়াতাড়ি ঘটে গেল। শব্দ শোনা মাত্র বাড়ির আশপাশ দিয়ে বেরিয়ে এলো প্রায় 10-12 জন লোক। তাদের প্রত্যেকের হাতেই এখন বন্দুক। সেটার মুখ সামনের লোকগুলোর দিকে তাক করা। লোকগুলো তখন বুঝতে পারল না যে কি হচ্ছে তাদের সাথে। অপর গাড়ি দিয়েও তখন ডেভিড ক্যামেরার নামলেন তামাশাটা দেখবার জন্য। দুর্গা জেঠু তখন ছোপ দিয়ে বন্দুক হাতে এগিয়ে এসে বললেন, তোমাদের এখন পুলিশ দিয়ে ঘিরে ফেলা হয়েছে। যদি বাঁচতে চাও যেমন আছো তেমনই থাকো। বেশি বেগরবাই করলেই সকালে সূর্য কিন্তু দেখতে পাবে না। হঠাৎ এমন সময় 2 জনের মধ্যে একজন লোক হাতের বাক্সটা ফেলে দিয়ে ডিগবাজি খেয়ে আড়ালে চলে গেল তাদের নিয়ে আসা গাড়িটায়। অপর প্রান্ত দিয়ে তাকে আর দেখা যাচ্ছে না।
দুর্গা জেঠুর বন্দুক তখন অন্যজনের দিকে তাক করা। চোখের নিমেষে সামনের পুলিশগুলো এগিয়ে গেল লোকটার দিকে। সে ভয়ে চুপচাপ দাঁড়িয়ে রইল ঠাই। হঠাৎ এমন সময় গাড়ির ইঞ্জিনটা গর্জে উঠল। লোকটা তাড়াতাড়ি গাড়ি নিয়ে পালাবার মতলব করছিল আশা করি, কিন্তু তার আগেই দুর্গা জেঠু তার বন্দুকটার খোঁড়া টেপে দিয়েছে। আর ততক্ষণে গুলিতে সামনের গাড়িটার টায়ার ফেটে যাওয়ায় সেই গাড়িটাও চলতে পারল না। সেই গাড়িটারও ইঞ্জিন থেমে গেল। আমরা বুঝলাম গোপীবাবু ওনার কাজ করে দিয়েছেন। গাড়ি দিয়ে যখন নামলো তখন তাদের হাত স্যারেন্ডারের ভঙ্গিতে। অন্যজন ইন্সপেক্টর গোপীবাবু, যার বন্দুক এখন তার দিকে তাক করা। দুর্গা জেঠু এগিয়ে যেতে আমরাও সাহস পেলাম। উনি তখন পৌঁছে গেছেন বড় বাক্সটার দিকে। খুটখুট করে শব্দ করে খুলে দিল সেটা, আর সঙ্গে সঙ্গে তার ভেতর থেকে বেরিয়ে এলো প্রায় 3টে অতীব সুন্দর পাথরের উপর কাজ করা নিত্যরতা রমণীর মূর্তি, এবং তার মধ্যে দিয়ে উকি মারছে আরও কিছু শিলালিপি। আর সেটা যে কোনো রকম সূর্য মন্দির থেকে চুরি করা হয়েছে তা সহজে অনুমান করা গেল। দুজন লোককেই পুলিশ নিয়ে গেল, কিন্তু পরে জেনেছিলাম দুজন লোকই নাকি সুখবেন্দার সিংয়ের লোক। পরের দিন সকালে ঘুম থেকে উঠে আমরা নিচে হোটেলের রিসেপশনে চলে এলাম। দুর্গা জেঠু আজ ইন্সপেক্টর ওসি, ডেভিড ক্যামেরন সাহেব, চিন্ময় গুহ সবাইকে একসাথেই ডেকেছেন ব্রেকফাস্ট টেবিলে। সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছিল রহস্যের জাল ছড়ানোর তথ্যগুলো শোনার জন্য। দুর্গা জেঠু বললেন, গোপী, তবে আমাদের প্রিয় সিংজিকে ধরতে পারলেন নাকি? আসল গভীর জলের মাছ কিন্তু তিনি। যাদের আমরা কাল রাতে ধরেছি তারা ওনারই ডান হাত আর বাম হাত। এই ঘটনার পরেই ওদের ব্যবসা বন্ধ হয়ে যাবে আশা করছি। তবে বড় বড় মাথা আর রাঘব বলটিকে বাগে আনতে পারলেই আমি সব থেকে বেশি খুশি হতাম। লোকটাকে আর পাওয়া যাচ্ছে না। পুরীর কোনো হোটেলেও লোকটা নেই। ও আজ এই শহরে, কাল অন্য শহরে, কিন্তু ওর বিজনেসগুলো বন্ধ করে গেল এই ভুবনেশ্বর। ওর এই আর্টিফ্যাক্ট চুরি করে নকল নকশা তৈরি করে আবার আটকে দিয়ে বিদেশে পাচার অনেকদিন ধরেই চলছিল। ডেভিড সাহেবকে এই 3টে মূর্তির জন্য উনি নাকি 3 কোটি টাকা দাম রেখেছিলেন। হয়তো 2-4 দিনের মধ্যে সেটা বিদেশে পাচারও হয়ে যেত। ডেভিড না নিলেও সেটা অন্য কারোর হাত ধরে বাইরে চলে যেত। আমি অত্যন্ত ধন্যবাদ জানাচ্ছি মিস্টার ডেভিড ক্যামেরনকে। ওনার সাহায্য ছাড়া ওদের ধরা অসম্ভব ছিল। আর ওই 2 জনই যে খুনি, পুলিশের জেরায় তারা স্বীকার করেছে তারাই এই সাহেবের পেছনে রয়েছে। এতক্ষণ চিন্ময়বাবু সবই চুপচাপ শুনছিলেন। এবার তিনি বললেন, দুর্গা, তোর বুদ্ধির পরিচয় ভাই আমি পেয়ে গেছি। আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি তুই তোর বুদ্ধি দিয়ে যেন আরও মানুষকে বিপদের হাত থেকে রক্ষা করতে পারিস। আজ আমরা আরও একদিন পুরীতে রয়েছি, তাও আবার চিন্ময়বাবুর অতিথি হয়ে। ঘরের জানালা দিয়ে স্পষ্টই দেখা মিলছে সমুদ্রের। কি সুন্দর ঢেউগুলো আসছে, আর আবার মিলিয়ে যাচ্ছে বালির ওপর। এক কথায় বলা যায় পুরীর ভুবনেশ্বর আমাদের খালি হাতে ফেরায়নি। মন শুধু একটাই কথা বলছে, আমি লেখার সময় এই গল্পটার নাম কি দেব। ভেতর থেকে যেন কিছু একটা বলে গেল, ভুবনেশ্বর ধন্ধুমার, ভুবনেশ্বরে ধন্ধুমার। আমাদের আজকের গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক, এবং কীরকম লাগলো সেটি কমেন্ট করে জানাবেন। আমরা আপনাদের মধ্যে থেকে একটি কমেন্ট পিন করে দেব। এই রকম গোয়েন্দা গল্প ও অ্যাডভেঞ্চার গল্প আমরা প্রায়ই নিয়ে আসি। আমাদের চ্যানেলটি ঘুরেও আসতে পারেন। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আপনাদের ভালোবাসা একান্ত কাম্য। ধন্যবাদ।